দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। চলছে জোরদার টহল ও নজরদারি। উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়রা। ইন্ডিয়ান নাগরিক জড়ো হয়ে আছে এদিকে পুশব্যাক করার জন্য। সকাল 6টা পর্যন্ত আমরা কিন্তু ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করে এখন পর্যন্ত সন্ধান পাইনি। 6 জনকে দেখা যাচ্ছে। ভারতের বহিরাগত নাগরিকেরা বাংলাদেশে পার করে দিবে, আমরা তো এটা মানে নিতে পারবো না। আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ। অভিযোগ তথ্যমন্ত্রীর, বললেন দুর্নীতির চক্র থেকে বেরিয়ে আসা সময় সাপেক্ষ। বাসাবাড়িতে জমে থাকা পানি পেলেই তাৎক্ষণিক জরিমানা করবে মোবাইল কোর্ট। হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর, অসহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা। ইরানের 2টি রাডার কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা, অন্তত 4টি ড্রোন ধ্বংস। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির পাল্টা হামলা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। মেহেরপুরে তেঁতুলবাড়ির সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। ভোরে হাটপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা দিলে পণ্ডু হয়ে যায় পুশিনের চেষ্টা। বর্তমানে তারা শূন্য রেখার ভারতের অংশে অবস্থান করছে। সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবির সদস্যরা। এই পুশিন ঠেকানোর জন্য যা কিছু করণীয় আমরা রাত দিন 24 ঘন্টা সার্বিকভাবে এই বিজেপি যেটা আমাদের আছে তাদের পাশে আছে। তাদের দেশের লোক আমার দেশে পুশিন করছে কেন? তারা অবৈধ লোক আমাদের দিকে আমার দেশে কেন পাঠাচ্ছে? সে নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল, তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। এদিকে গতরাতে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে খুমি সম্প্রদায়ের 47 জন। বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি 38 বলিপাড়া ইউনিয়ন। বিজিবি জানায়, আরাকান আর্মির নিপীড়ন থেকে রেহাই পেতে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা। খবর পেয়ে রেমাক্রির হৈকু খুমি পাড়া থেকে তাদের হেফাজতে নেয় বিজিবি। তাদের ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুর ও জয়পুরহাট সহ বিভিন্ন সীমান্তে টহল জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করে সাধারণ মানুষদের করা হচ্ছে সতর্ক। পরিস্থিতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে স্থানীয়দের। বিএসএফ এর পুশিন চেষ্টা নিয়ে দেশের বিভিন্ন সীমান্তে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতে দিনাজপুর ও জয়পুরহাট সীমান্তেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল। ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই অস্থিরতার শুরু। বিভিন্ন সীমান্তে পুশিনের জন্য জড়ো করা হয় বাংলাভাষী মুসলমানদের। এরপর থেকেই দেশের বিভিন্ন সীমান্তে জোরদার করা হয়েছে বিজিবির টহল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চলছে মাইকিং। আপনারা সীমান্ত শূন্য রেখা অতিক্রম করে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করা থেকে বিরত থাকুন। বিজেপি খুব পাহারা দিচ্ছে, এটা আমরা সাধুবাদ জানাই। আমাদের বাংলাদেশের জনগণ আমরা সাধুবাদ জানাই। দেশের শান্তি শৃঙ্খলার জন্য আমরা সচেষ্ট থাকবে এবং সার্বিক সহযোগিতা করবে। পুশিন ঠেকাতে জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে বিজিবির সদস্যের সংখ্যা। সীমান্তে দিনরাত 24 ঘন্টা নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। আমাদের পার্শ্ববর্তী দেশের মাঝে যে উত্তেজনা বিরাজ করছে, এর ফলে সম্ভাব্য পুশিনের যে সকল স্থানসমূহ আমরা সিলেক্ট করতে পেরেছি, সেই সকল জায়গায় আমরা অতিরিক্ত নজরদারি তথা আমাদের টহল তৎপরতা বৃদ্ধি করেছি। সাম্প্রতিক ঘটনাগুলো সীমান্ত এলাকার মানুষের মধ্যেও তৈরি করেছে উদ্বেগ। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করায় স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। ইন্ডিয়ান নাগরিক জড়ো হয়ে আছে এদিকে পুশব্যাক করার জন্য। এই জন্য আমরা খুব চিন্তিত। আমরা রাতে অনেক সময় ঘুমাতেও পারি না, কোনো শব্দ হলে আমরা দৌড় মেরে বাইরে চলে আসি। ভারতের বহিরাগত নাগরিকেরা বাংলাদেশে পার করে দিবে,
আমরা তো এটা মানে নিতে পারবো না। আমাদের আতঙ্ক এই যে বিএসএফ পুশিং করে দিচ্ছে, বাংলাদেশ ইন্ডিয়ান লোককে পুশিং করে দিচ্ছে। এছাড়াও বেনাপোল, লালমনিরহাট, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সহ দেশের বিভিন্ন সীমান্তে পুশিং রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সীমান্তের আরও খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে মেহেরপুরের হাটপাড়া সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিজ আহসান। রামিজ, সীমান্তে বিজিবির তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন, একটু বিস্তারিত জানাবেন। জ্যোতি, মূলত আজ সকাল থেকেই মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে ছয়জনকে পুশিং করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, এবং আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি বিজিবি এর পক্ষ থেকে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি, এবং এর পাশাপাশি স্থানীয়রাও এলাকাবাসী এখানে রয়েছেন। আমরা একটু বর্তমান অবস্থাটা একটু জানতে চেষ্টা করবো। একটু বর্তমানে এই যে পুশিং করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তো এখন কি অবস্থায় আছে একটু বলেন তো। এখন ওরা ওদিকে আছে, এরা এদিকে আছে, ওই ধারে মিটিং চলছে, পতাকা মিটিং চলছে, শুনলাম এটা। আপনারা যেটু জানতে পেরেছেন এখানে পতাকা বৈঠক চলছে, এটাই জানতে পারলাম। আচ্ছা, আমরা একটু জানানোর চেষ্টা করবো আপনাকে। আমরা দেখতে পাচ্ছি আমরা সামনের যে সীমান্তটি রয়েছে সেই সীমান্তে মূলত এখানেই 6 জনকে রাখা হয়েছে, আর যেটি পতাকা বৈঠক চলছে আমরা ঠিক আপনাদের দেখানোর চেষ্টা করি। পতাকা বৈঠক চলছে এই সীমান্তের ঠিক ওই পারে, অর্থাৎ এখান থেকে হাফ কিলোমিটারের বেশি সময় বেশি রাস্তা পার হয়ে যে সেখানে চলছে পতাকা বৈঠক। অর্থাৎ সেখানে কি হচ্ছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। তবে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে সাধারণ মানুষের পাশাপাশি এখানে এলাকার লোকজনের পাশাপাশি বিজিবি কঠোর অবস্থানে রয়েছেন, এবং আমরা কিছুক্ষণ আগে যেটি বিজিবির পক্ষ থেকে জানতে পেরেছি, বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমানে এই সীমান্তের নজরদারি বৃদ্ধি করা হয়েছে, পাশাপাশি যেসব পুশিং করা হচ্ছে যেসব ব্যক্তিদেরকে, সেসব পুশিং করা ব্যক্তিদেরকে মধ্যে কঠোর অবস্থান নিয়েছেন। আমরা এর আগেও বিজিবি যেটি জানিয়েছে যে তারা রাতেও টহলদারি বৃদ্ধি করেছে। টহলদারি বৃদ্ধি করার পাশাপাশি এলাকার মানুষকে নিয়ে তারা এলাকার মানুষদের সচেতনতা বৃদ্ধি করছেন। আপনাকে দেখানোর চেষ্টা করি, এখানে আমার যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের ডান দিকে যে সীমান্তটি রয়েছে সেই সীমান্তে এখন পর্যন্ত। রামিজ, আপনাকে ধন্যবাদ। এ বিষয়ে আরো জানতে যাব পঞ্চগড়ে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, গতকাল যাদের পুশিংয়ের চেষ্টা করা হলো তাদের কি ফিরিয়ে নিয়েছে বিএসএফ, এবং বিজিবির তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন সেখানে, জানাবেন একটু বিস্তারিত। যদি বিজিবির তৎপরতা যদি বলি, বিজিবি কিন্তু একেবারে কঠোর অবস্থানে রয়েছে, এবং তারা কিন্তু তাদের যে টহল সেটি কিন্তু জোরদার করেছে। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের সদর উপজেলা বড়বাড়ি সীমান্ত, এবং আমি যে জায়গাটিতে রয়েছি তার কয়েক গজ দূরে কিন্তু যারা পুশিং চেষ্টা করা হয়েছিল তারা কিন্তু ভারতীয় সীমান্ত রেখায় কিন্তু অবস্থান করছে, অর্থাৎ তারা মধ্যখানে রয়েছে। এক পাশে রয়েছে বিজিবি সদস্যরা, অন্য পাশে রয়েছে বিএসএফ সদস্যরা। আমি একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, দুপুর 12টার নাগাদ কিন্তু বিজিবি এবং বিএসএফের যে কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আমি একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ 28 ঘন্টা ধরে কিন্তু এই ভারতীয় শূন্য রেখায় 10 জন নারী পুরুষ শিশু কিন্তু এখানে অবস্থান করছে। তার মধ্যে আমরা দেখছি যে 3 জন শিশু রয়েছে, তারপর পুরুষ রয়েছে এবং মহিলাও রয়েছে। এবং ভারতের ওপাশে কিন্তু সাধারণ মানুষ, স্থানীয় মানুষদের যেমন জমায়েত আমরা দেখছি, তেমনইভাবে কিন্তু আমরা বাংলাদেশে এপারে কিন্তু স্থানীয় মানুষদেরও কিন্তু আমরা উপস্থিতি দেখছি, এবং স্থানীয় মানুষরা কিন্তু বিজিবিকে সহযোগিতা করছে। এবং আমরা গতকাল থেকে দেখছি বিজিবি কিন্তু বিভিন্ন জায়গায় তাদের টহল টিম কাজ করছে, তারা একটু কঠোর অবস্থানে রয়েছে, এবং তাদের যে টহল সেটি কিন্তু তারা জোরদার করেছে। তবে আমরা যারা এখানে পুশিংয়ের চেষ্টায় যারা এখানে একত্রিত হয়েছে অবস্থান করছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু 28 ঘন্টা থেকে কিন্তু তারা শুধুমাত্র শুকনো খাবার খেয়ে তারা মানবতার জীবনযাপন করছে। এবং গতকাল কিন্তু অনেক ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু তারা এইভাবেই আইলের মধ্যে বসে, বৃষ্টির মধ্যে এবং বসে তারা মূলত অবস্থান করছে। এবং বিজিবি বিএসএফ দুই বাহিনী কিন্তু এখানে রয়েছে, এবং এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে তারা ভারতে ফিরে যাবে নাকি বাংলাদেশে প্রবেশ করবে। জ্যোতি। রনি, আমাদেরকে সেখানকার বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ, এমন অভিযোগ করলেন তথ্যমন্ত্রী
জহিরুদ্দিন স্বপন। সকালে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন তিনি। বলেন, বর্তমান সরকারকেও এই চাপ বহন করতে হচ্ছে। দাবি করেন, মূল্য বৃদ্ধির চাপ থেকে 65% মানুষকে বের করে এনেছে সরকার। তবে দুর্নীতির চক্র থেকে বের হয়ে আসা সময় সাপেক্ষ বিষয় বলে মন্তব্য করেন তিনি। এ সময় ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, বিইআরসির পক্ষ থেকে বাড়ানো হলেও সরকারের আবেদনের কারণে 0 থেকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করা হয়েছে। একই কারণে অকটেন এবং পেট্রোলের দাম বাড়ানো হলেও নিম্ন বা অল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ায়নি সরকার। অপরাধগুলি করে এই পরিমাণ কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। বাসাবাড়িতে জমে থাকা পানি পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা এবং অসহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসরকারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। সকালে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। বলেন, প্রত্যেকেই নিজ নিজ বাড়ি পরিষ্কার রাখতে হবে। এছাড়া আশেপাশে ও ড্রেনে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। এছাড়াও তিনি জানান, 2-3 দিনের মধ্যে মোবাইল কোর্ট এই কার্যক্রম শুরু করবে। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাগরিকদের পরিচ্ছন্নতা বজায় রাখা ও আবর্জনা যত্রতত্র না ফেলার আহ্বান জানান তিনি। পরে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে জনসচেতনতামূলক র্যালি করা হয়। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য আল্লাহর পরে আমাদের দায়িত্ব রয়েছে মানুষের স্বাস্থ্যের সেবা দেওয়া। আপনারা অসহযোগিতা করেন, তারপরে আইনের বাস্তবতা ঘটানো ব্যতিরেকে সরকারের হাতে আর কোনো বিকল্প থাকবে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কার্গো ভিলেজের কুরিয়ার শেডে শুক্রবার রাতে লাগা আগুন ফায়ার সার্ভিসের তড়িৎ পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট অপারেশনে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে বিমান প্রতিমন্ত্রী। গত বছরের 18 অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে। দিনব্যাপী জ্বলতে থাকা সেই আগুনে পুড়ে ছাই হয়েছিল কোটি কোটি টাকার মালামাল। সে সময় সমালোচনার ঝড় উঠেছিল এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা নিয়েও। শুক্রবার রাতে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বিমানবন্দরের 9 নম্বর গেটের পাশের কার্গো কমপ্লেক্সের কুরিয়ার অপারেশন জোনে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় ক্ষতি হয়নি তেমন। তবে পূর্বের মতো আগুনের ভয়াবহতা না হলেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফায়ার সার্ভিস জানায়, কুরিয়ার অপারেশনের একটি কন্টেইনারে আগুন লাগে। রাত 11:30টার দিকে লাগা আগুন 15 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। তবে আগুন পুরোপুরি নির্বাপন করতে 1.5 ঘন্টা সময় লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। আর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট অপারেশনে কোনো সমস্যা হয়নি। ফ্লাইট অপারেশন চলমান ছিল। এখানে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মালামাল, নর্মালি যেগুলো মালামাল আসে সেই মালামালগুলো এখানে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো এটা আসলে নির্বাপন করা সম্ভব হয় নাই। এটা আমাদের তদন্ত সাপেক্ষে এবং পরবর্তীতে এটা বের করা যাবে। বেশ কিছু মালপত্র যেগুলো পড়েছে এবং এগুলো ছোট ছোট, এগুলো বড় কার্গো না, কুরিয়ারে তো আসেই ছোট ছোট জিনিসগুলো। বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় 147 টন কার্গো মানে কুরিয়ার এখানে জমা হয়ে আছে। এটা তো আসলে থাকা উচিত না, এটা দ্রুততার সাথে নেওয়া উচিত। যারা কুরিয়ার অর্ডার করছে তাদেরও নিয়ে যাওয়া উচিত, যাতে এখানে আমাদের কোনো রকম অগ্নি ঝুঁকি না হয়। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, আগুন লাগা কার্গো হাউজের ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি মালামাল ছিল। কার্গো কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি। শর্ট সার্কিট হবে কেন? কারণ এর আগেও যেটা হয়েছিল, তদন্তের রিপোর্টে শর্ট সার্কিট হয়েছিল, তাহলে আমাদের নিশ্চয়ই
আমাদের গাফিলতি রয়েছে, আমাদের এটাকে স্বীকার করতে হবে। 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে, সেই কমিটি রিপোর্ট দিলে আমরা কালকে বুঝতে পারবো। কারো গাফিলতির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন প্রতিমন্ত্রী। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জীবনের কর্মক্ষম পুরো সময় এই শহরকে দিলেও মৃত্যুর পর 3.5 হাত জায়গা মেলে না থাকায় যে শহরের মাটিতে মিশে আছে ঘাম, সংগ্রামী শ্রমের গল্প, জীবন প্রদীপ নিভে গেলে তা অপরিচিত এক নগরী। এক টুকরো মাটিও অনেকের নাগালের বাইরে, বাধ্য হয়ে আবারও তাই ফিরতে হয় সে গ্রামে। রাজধানী ঢাকার কবরস্থানের খবর জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। অসুস্থ হলে বেশিরভাগ মানুষের ঠিকানা নগরীর এই হাসপাতাল। চিকিৎসা শেষে বাড়ি ফেরার আশায় থাকেন সবাই, কিন্তু কারো কারো আর ফেরা হয় না। অবস্থা এমন, প্রতি ঘন্টায় কেউ না কেউ সামিল হন শেষ যাত্রায়। মৃত্যুর পর সমাহিত করা নিয়ে আরেক সংগ্রামে স্বজনরা। ইট পাথরের এই শহরে দাফনের কাজটি মোটেই সহজ নয়। কবরস্থান অফিসে যোগাযোগ, নাম নিবন্ধন, ফি জমা, সব মিলিয়ে শোকের মধ্যেই শুরু আরেক সংগ্রাম। আকার আয়তনে রাজধানীর পরিধি বাড়লেও সেই অনুপাতে বাড়ছে না কবরস্থান। তাই ঢাকার আলো বাতাসে বেড়ে উঠলেও মৃত্যুর পর শেষ আশ্রয় সেই গ্রামেই। গ্রামের বাড়ি হইলে নিজের পৈতৃক সম্পত্তি থাকে, বাপের পাশে, দাদার পাশে, এইভাবে দেয়, কিন্তু ঢাকার মধ্যে তো আসলে এটা না। নির্দিষ্ট ফি দিয়ে কবরস্থ করা গেলেও সেই কবর সংরক্ষণ করা আরও কঠিন। ঢাকা উত্তরে বনানী কবরস্থানে 25 বছরের জন্য কবর সংরক্ষণে গুনতে হচ্ছে সর্বোচ্চ 4.5 কোটি টাকা। অন্য এলাকাগুলোতেও সেই খরচ 1 থেকে 1.5 কোটি টাকার কম নয়। আর দক্ষিণ সিটিতে 10 থেকে 20 বছরের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 5 থেকে 15 লাখ টাকা। জায়গার অভাবে সিটি কর্পোরেশনও অনুৎসাহিত করছে কবর সংরক্ষণে। খিলগাঁয়ে যে আমাদের কবরস্থান আছে, সেটার পেছনে আমাদের সরকারি একটা মানে পুকুর আছে, বড় বেশ পুকুর। তো ওইটা আমরা সরকারের কাছে অলরেডি সেই জায়গাটা চেয়েছি। সরকার সেই জায়গাটা আমাদেরকে দিলে সেখানে আমরা ওই কবরস্থানটাকে এক্সপান্ড করব। এত কিছুর পরেও নগরের কবরস্থানগুলোই শেষ ঠিকানা হয় বহু মানুষের। কবরগুলো আলাদা আলাদা অনুভূতির সাক্ষী। আমার মারে দিছি কবরস্থান, আমার বাপেরও দেওয়া হয়েছে ওই সাইডে, আমার বোনও দিছি, আর আমার বাগনিরও দিছি এই কবরস্থানে। তবে মার কবর দেওয়ার পর থেকে একটু মারা দেওয়ার পর থেকে একটু বেশি আসা যাওয়া হইতেছে। একটা মানুষ যখন তার নিজের অ্যাকচুয়াল ঠিকানা, চিরজীবনের ঠিকানার কাছে আসে, ইট রিমাইন্ডস যে পৃথিবীটা আসলে কিছুই না, সব কিছুর বলে হচ্ছে আপনার কর্ম। 2004 থেকে আমি প্রতিদিন আজিমপুর আসি। আজিমপুরের যখন আমি আসি তখন এরকম আর কি কিছুটা পাকা কিছুটা মাটির রাস্তা ছিল, তো এখন আস্তে আস্তে অনেক উন্নত হয়েছে। আজিমপুর কবরস্থানে ঘুমিয়ে আছেন কবির হোসেনের মমতাময়ী মা। প্রায়ই কবরের পাশে দাঁড়িয়ে এখনো মায়ের উপস্থিতি অনুভব করেন তিনি। আমার কাছে মনে হয় না যে আমার মা মারা গেছে, বাই হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এখন আমি আপনার সাথে কথা বলছি, এখনও আমার মনে হচ্ছে যে আমি আমার মায়ের ছবি দেখছি, মানে আমার মায়ের চেহারাটা আমার ভাসছে। ঠিক আছে, মানে আমার সারাক্ষণই আমার মা আমার পাশাপাশিই আছে। সবাই যদি সংরক্ষণ করতে চায় তাহলে সাধারণ লোকজনের দাফন কোথায় হবে, এইটাই চিন্তা করে সরকার আপাতত দিতেছে না। কবরস্থানের অফিস বলছে গত 1 বছরে নতুন করে কাউকেই কবর সংরক্ষণের অনুমতি দেওয়া হয়নি। একটা কবর সাধারণত 1.5 থেকে 2 বছরের মধ্যেই ভেঙে ফেলা হয় কিংবা সেখানে নতুন কবর দেওয়া হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আগের কবর শনাক্ত করার উপায় কি? সে উপায়টিও বলে দেওয়া হয়েছে। কবরস্থানের প্রত্যেকটি সারির আলাদা আলাদা নম্বর রয়েছে। কবরস্থান অফিস বলছে সেই নম্বর দিয়েই শনাক্ত করা যাবে অতীতে দেওয়া কবর। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত নগরে জনসংখ্যার অনুপাতে কবরস্থানের জায়গা রাখার কথা থাকলেও সেই প্রস্তুতি নেই ঢাকার। ফলে সংকুচিত হচ্ছে মৃত্যুর পরের আশ্রয়ও। সরকার মূল্যবান জমি যদি টাকা দিয়ে কিনতে, সরকার টাকা দিয়ে কিনবে, কিন্তু মানুষকে তার অধিকার দিতে হবে। সেই জন্য মৃত্যুর পরেও তার প্রিয়জনের কাছে অন্তত কাছাকাছি কবরস্থানে গিয়ে যেতে পারে, সেখানে তার জন্য একটু দোয়া করতে পারে, এবং এটা মানুষকে কিন্তু বেঁচে থাকে শক্তি দেয়। উন্নয়ন মানেই কিন্তু ইট পাথর না। আপনি যে আপনার প্রিয়জনের কবরস্থানে দাঁড়িয়ে দুদণ্ড প্রার্থনা করছেন, সেটাও কিন্তু উন্নয়নের একটা বড় ইন্ডিকেটর। সে আপনাকে আত্মিকভাবে, নাগরিকভাবে আপনাকে কিন্তু আরও শক্তিশালী করবে। এই শহরে কেউ কেউ সারা জীবন থাকেন ভাড়া বাড়িতে। মৃত্যুর পরও নিজের বলে কোনো জায়গা থাকে না। ঢাকায় এখন মৃত্যু মানে শুধু প্রিয়জনকে হারানো নয়, শেষ আশ্রয়ের জন্যও এক কঠিন লড়াই। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ দলের পারফরমেন্সে খুবই খুশি নতুন কোচ টমাস ডুলি। বিশেষ করে মাঠে হাজার হাজার প্রবাসী বাংলাদেশের উপস্থিতি মন ছুঁয়ে গেছে পুরো দলের, এমনটাই জানিয়েছেন এই আমেরিকান। তবে জয় পেলেও ফার্স্ট টাচ সহজেই বলের নিয়ন্ত্রণ হারানোর মতো বেশ কিছু দুর্বলতার চোখে পড়েছেন টমাস ডুলির। ফিফা র্যাঙ্কিংয়ের সবার নিচে 211তে সান মারিনো। এই দলের বিপক্ষে 181 নম্বরে থাকা বাংলাদেশের 2-1 গোলের জয় আবার এমন কি? যারা ফুটবলের সেভাবে খোঁজ খবর রাখেন না এমন প্রশ্ন করাটা অমূলক নয়। তবে ওয়েফার শক্তিশালী দেশের ভিড়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়াটা যে কতটা কঠিন সেটা বুঝতেও বেগ পাবার কথা নয়। তাই তো সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়টাকে মোটেও খাটো করে দেখার সুযোগ নেই, যার ফলে ম্যাচ শেষে স্টেডিয়ামের দর্শক, ফুটবল এক্সপার্ট থেকে শুরু করে সবাই খুশি জামাল হামজাদের জয়ে, যে তালিকায় আছেন নতুন কোচ টমাস ডুলিও। প্রথমার্ধের 10-15 মিনিট পর আমরা গুছিয়ে ফুটবল খেলতে শুরু করি, কিছুটা গতি ব্যবহার করি এবং সুযোগও তৈরি করি। সব মিলিয়ে খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি অত্যন্ত খুশি। দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালো ফুটবল খেলেছি। তবে আবারও বলছি, ইউরোপের মাটিতে এটি আমাদের প্রথম ম্যাচ ছিল। সান মারিনো মোটেও দুর্বল দল নয়, তারা ফিজিক্যালি খুবই শক্তিশালী। সত্যি বলছি, ড্র করলেও খুশি থাকতাম আমি। জয় পেয়েছি, খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে। তবে এটাও সত্যি, বাংলাদেশ দলের বেশ কিছু ভুলও হয়েছে এই ম্যাচে লাল সবুজরা অন্তত 3 থেকে 4টি গোল দিতে পারত, কিন্তু পুরনো সেই ফিনিশিং ব্যর্থতা আবারও চোখে পড়েছে। গোলপোস্টে মিতুল মার্মা ভালো কিছু সেভ করলেও যথারীতি করেছেন কিছু ব্ল্যান্ডারও। উন্নতির প্রয়োজন স্পষ্ট। ভুলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার জন্য ম্যাচটি আবারও দেখতে হবে। গোল করার জন্য আমাদের অনেক বেশি সুযোগের প্রয়োজন হয়। আমাদের ফার্স্ট টাচ মাঝে মাঝে ঠিকঠাক হয় না। তাই আমি দলের সাথে অনুশীলনের পাসিং এবং রিসিভিং নিখুঁত করার উপর জোর দিচ্ছি। রক্ষণভাগ থেকে বল নিয়ে উপরে ওঠার সময় আমরা সহজেই অনেকবার বলের নিয়ন্ত্রণ হারিয়েছি, যা কোনোভাবেই কাম্য নয়। তবে সবকিছু ছাপিয়ে সান মারিনোতে বাংলাদেশের দর্শক উপস্থিতি অবাক করেছে সবাইকে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার প্রবাসী ছিলেন মাঠে। মনে হচ্ছিল সান মারিনোতে নয়, ঢাকার কোনো স্টেডিয়ামে খেলছে হামজা জামালরা। আমি সবসময় বলি এবং বিশ্বাস করি যে বাংলাদেশের লক্ষ লক্ষ সমর্থক রয়েছে এবং তারা প্রত্যেকেই ফুটবল বোঝে। তারা যেন এক একজন কোচ। ম্যাচের আগেও আমরা এটি নিয়ে কথা বলেছিলাম যে ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 4000 মানুষ শুধু আমাদের খেলা দেখতে এখানে এসেছেন। চলো আমরা তাদের মুখে হাসি ফোটাই, তাদের জন্য কঠোর পরিশ্রম করি, একটি জয়ের আনন্দ নিয়ে যেন তারা বাড়ি ফিরতে পারে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এবার জম্মু কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে বিবাদে জড়ালো ভারত পাকিস্তান। নিরাপত্তা পরিষদের বার্ষিক প্রতিবেদনে কাশ্মীর ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামাবাদ, যার প্রতিবাদে সংস্থাটির সাধারণ পরিষদের দেওয়া ভাষণে পাকিস্তানকে তুলোধুনো করেছেন ভারতীয় প্রতিনিধি আর ভাতানেনি হরিশ। নয়াদিল্লির দাবি, জম্মু কাশ্মীর ভারতের একান্ত অভ্যন্তরীণ বিষয়, জানিয়ে মন্তব্যের অধিকার নেই পাকিস্তানের। নিরাপত্তা পরিষদের সদস্য পদের অপব্যবহার করছে ইসলামাবাদ, এমন অভিযোগও তোলেন হরিশ। এদিকে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে পাকিস্তান সরকার। জাতিসংঘের অধীনে কাশ্মীরে গণভোট আয়োজনের দাবি তাদের। ভারতের একান্ত অভ্যন্তরীণ বিষয় জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অযাচিত মন্তব্য আমাকে জবাব দিতে বাধ্য করেছে। পাকিস্তান তাদের রাজনৈতিক স্বার্থে জাতিসংঘের মতো মর্যাদাপূর্ণ মঞ্চেরও অপব্যবহার করছে। আমি উচ্চ স্বরে ও স্পষ্টভাবে বলতে চাই, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ ছিল, আছে এবং সর্বদা থাকবে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।